আমরা বাংলাদেশের মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল দেখতে চাই। একই সঙ্গে মাইনরিটিদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশে এবং বিদেশে যারা দেশকে মৌলবাদী জঙ্গিবাদী প্রচার করে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কবর রচনা করতে চাই, এবং তা সম্ভব পৃথক নির্বাচন পদ্ধতি পুনর্বাস্তবায়নের মধ্য দিয়ে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় দেশ ত্যাগ করে। শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স জারি করার ফলে অবস্থাপন্ন কৃষক শ্রেণী দেশ ত্যাগ করা শুরু করে। অতঃপর স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর সাম্প্রদায়িক নীতির কারণে 1 কোটিরও বেশি হিন্দু দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু স্বাধীন দেশেও শত্রু সম্পত্তি আইন বহাল থাকে। অথবা 1974 সালে ভেস্টেড প্রপার্টি আইন করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কেড়ে নেওয়া হয়। 1973 সালে 13ই মে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত রমনা কালী মন্দির বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। 1990 থেকে 92 সালে ভারতে বাবরি মসজিদ রাম মন্দির বিতর্ককে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। 2001 সালে ভোলা সহ দেশের বেশিরভাগ জেলায় হিন্দুদের উপর হামলা হয়। প্রতিটি জাতীয় নির্বাচনের পরপরই ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপরে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরে সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী, সাতক্ষীরা, খুলনার শিয়ালী, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, সুনামগঞ্জের শালা, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে। পরে অনুসন্ধানে জানা গেছে 1991 সালের ঘটনা সহ প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ, তাতে অন্যান্য দলের রাজনৈতিক কর্মীরাও অংশগ্রহণ করেছে, যে কারণে কোনো ঘটনারই বিচার করে নাই কোনো দল। পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সংসদ ছিল, তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যা বা তার স্থায়ী সমাধানের জন্য কোনো প্রস্তাব উত্থাপন করে নাই। অথচ স্বাধীনতার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ সহ সকল স্তরে পৃথক নির্বাচনের ব্যবস্থার দাবি জানিয়ে আসছে, কিন্তু কোনো সরকারই হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আন্তরিক ছিলেন না। অবিভক্ত ভারতে সাম্প্রদায়িক সমস্যার আঁচ পেয়েই ভারতীয় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সমস্যা সমাধান করেন। 1905 সালে মুসলিম সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি করে। 1919 সালের ভারত শাসন আইন এবং 1935 সালের ভারত সংস্কার আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। 1947 সালে ভারত ভাগ হওয়ার পরেও পাকিস্তানে পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে, কিন্তু 1955 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার দিনই হিন্দু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব শূন্য করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করে, আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে পৃথক নির্বাচন ব্যবস্থার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থা মেনে নেয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব হারায়। স্বাধীনতার 54 বছরেও সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব ফিরে পায়নি। স্বাধীনতার পরপরই যুক্ত নির্বাচন ব্যবস্থায় প্রথায় রাজনৈতিক দলগুলো তাদের ভোটারের সংখ্যাগরিষ্ঠতা এবং রাজনৈতিক প্রভাবের জোরে সবসময় নিজেদের পছন্দসই 2-1 হিন্দু নামধারী নেতাদের নির্বাচনে জয়ী করে আনেন। এতে করে হিন্দু প্রতিনিধিত্ব শুধুমাত্র সম্পূর্ণভাবে নিরর্থক হয়ে পড়েছে। এই সকল সাংসদগণ হিন্দু সম্প্রদায়ের কোনো উপকারে আসে নাই। সাম্প্রদায়িক সমস্যার সমাধানে ও হিন্দু সমাজের কল্যাণে আজ পর্যন্ত কোনো হিন্দু সাংসদ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেন নাই। এইসব সাংসদগণ তাদের নিজের দলের সমর্থনে এবং প্রতীক নিয়ে নির্বাচিত হন কারণে তাদের দলের নিকট দায়বদ্ধ থাকেন। দলের অনুমতি ছাড়া তিনি স্বাধীনভাবে কোনো কথা বলতে পারেন না। সাম্প্রদায়িক সমস্যার শুরু 1947 সালের ধর্মভিত্তিক ভারত ভাগ এবং নেহেরু লিয়াকত চুক্তির মধ্য দিয়ে। ভারত এবং পাকিস্তান কেউই এই সমস্যার সমাধান না করে মাইনরিটিদের রাজনৈতিক ভিকটিম বানিয়ে যার যার সুবিধা গ্রহণ করেছে এবং এখনও করছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘের কাছে বাংলাদেশকে কৈফিয়ত দিতে হয়েছে। অথচ পৃথক নির্বাচন ব্যবস্থা অব্যাহত থাকলে আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হতো না, প্রতিনিয়ত কৈফিয়ত দিতে হতো না। মাইনরিটির প্রতিনিধিরাই জবাব দিতে পারত। বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক, তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই। আওয়ামী লীগ কখনো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে আওয়ামী লীগ এখনও। অথচ পৃথক নির্বাচন ব্যবস্থা অব্যাহত থাকলে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করতে পারত না। প্রতিনিধিত্ব শূন্য হয়ে হিন্দু সম্প্রদায় দিন দিন বিলুপ্তির দিকে ধাবমান। 1947 সালে পূর্ব পাকিস্তান অংশে হিন্দুদের সংখ্যা ছিল 33%। 2023 সালে পরিসংখ্যান বলছে এখন মাত্র 7.95%।
অর্থাৎ এই অবস্থা অব্যাহত থাকলে আগামী 20-22 বছরে এদেশ হিন্দু শূন্য হবে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল মাইনরিটিদের প্রতিনিধিত্ব না দেবার কৌশল হিসেবে বলে থাকেন আমরা সংখ্যাগুরু মানতে রাজি নই, অথচ তারা মাইনরিটিদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তারা দিতে রাজি নন। বিএনপি এবং আওয়ামী লীগ বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষমতায় বসেছিল, কিন্তু কখনোই মাইনরিটিদের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব দেন নাই। ভবিষ্যতেও 2-4 জন ছাড়া আশা করা যায় না। 2-4 জন যারা আসবে তারাও মাইনরিটিদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারবে না। অন্যান্য দল থেকেও মাইনরিটি প্রতিনিধিত্ব অনিশ্চিত। অর্থাৎ বলা যায় আগামীতে যারাই ক্ষমতায় বসুন না কেন জাতীয় সংসদ মাইনরিটি প্রতিনিধিত্ব শূন্য থাকবে। এই একই সঙ্গে মাইনরিটিদের ব্যবহার করে রাজনৈতিক ষড়যন্ত্র চলতেই থাকবে এদেশ হিন্দু শূন্য না হওয়া পর্যন্ত। আমরা বাংলাদেশের মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল দেখতে চাই। একই সঙ্গে মাইনরিটিদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশে এবং বিদেশে যারা দেশকে মৌলবাদী জঙ্গিবাদী প্রচার করে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কবর রচনা করতে চাই, এবং তা সম্ভব পৃথক নির্বাচন পদ্ধতি পুনর্বাস্তবায়নের মধ্য দিয়ে। পৃথক নির্বাচন ব্যবস্থা একটি বিশ্বনন্দিত এবং বিশ্ব স্বীকৃত নির্বাচন ব্যবস্থা। পৃথক নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন প্রখ্যাত ব্রিটিশ সামাজিক দার্শনিক, অর্থনীতিবিদ, ন্যায়শাস্ত্রবিদ, নীতিতত্ত্ববিদ, রাজনীতিবিদ ও রাজনৈতিক চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল। তিনি তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট পুস্তকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেছেন, সংজ্ঞানুসারে গণতন্ত্রের বিশুদ্ধ ধারণা হচ্ছে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণ কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের সরকার। তিনি আরও বলেছেন, বর্তমানে গণতন্ত্রের নামে চলছে সংখ্যাগুরু সম্প্রদায়ের বিশেষ অধিকার ভিত্তিক সরকার। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। গণতন্ত্র যদি সত্যিকার সম অধিকার ভিত্তিক হয় তবে প্রত্যেক শ্রেণীকেই প্রতিনিধিত্ব দিতে হবে এবং সে প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হতে হবে, সংখ্যা অনুপাতহীন হলে চলবে না। যেখানে জনসংখ্যার একাংশকে প্রতিনিধিত্বের ন্যায্য ও সমান অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেখানে সমস্ত ন্যায্য শাসন নীতির খেলাপ তো বটেই, সবচেয়ে বড় কথা এই যে তা গণতন্ত্রের নীতিরও তা খেলাপ। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সাম্য। গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা, তা না হলে গণতন্ত্র হবে ভুয়া, মিথ্যা ও অসার। সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা এবং তা না হলে গণতন্ত্র হবে ভুয়া, মিথ্যা এবং অসার। তিনি নির্বাচন পদ্ধতি নিম্ন রূপরেখা দিয়েছেন। প্রতিনিধি সভায় মোট যতটি আসন তা দিয়ে মোট ভোটার সংখ্যাকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তত সংখ্যক ভোটার একজন প্রতিনিধি নির্বাচন করার অধিকারী হবে। কোনো প্রার্থী নির্ধারিত ভোট পেলেই সে নির্বাচিত হবে। সে ভোট একাধিক নির্বাচিত এলাকা থেকে সংগৃহীত হলেও দোষ নেই। ভোট গ্রহণ অবশ্যই এখনকার মতোই ভোটারের সংশ্লিষ্ট এলাকার নির্দিষ্ট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে, কিন্তু ভোটার তার খুশিমতো যে কোনো এলাকার প্রার্থীকে ভোট দিতে পারবেন। গড়পড়তায় এক নির্বাচনী এলাকার লোক সংখ্যা তত সংখ্যক লোক সম্বলিত সংখ্যালঘু যদি সারা দেশময় ও বিচ্ছিন্ন অবস্থায় থাকে তবুও তাদের একযোগে একজন প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা না হলে প্রকৃত সমতা রক্ষা হয় না। কাজেই কোনো ভোটার তার নিজস্ব এলাকার প্রার্থীকে প্রতিনিধি হিসেবে না চাইলে দেশের যে কোনো এলাকা থেকে তার মন মতো প্রার্থীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে সাহায্য করতে পারবে। উক্তভাবে দেশের 64 জেলার নির্বাচিত দলের প্রতীকে নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দিতে পারবে। দল তার প্রাপ্ত ভোট অনুসারে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। 64 জেলার মধ্যে যে জেলায় সংখ্যালঘুরা বেশি আছে সেখানে সাধারণ সিটের অতিরিক্ত এক বা একাধিক সংখ্যালঘু সংসদীয় সিট নির্ধারণ করা হবে। আবার যে জেলাগুলোতে সংখ্যালঘু জনসংখ্যা কম সেখানে একাধিক জেলা মিলে এক বা একাধিক সংসদীয় সিট নির্ধারণ করা যেতে পারে। পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখা। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে আসন সংরক্ষণ করতে হবে। সারা দেশের প্রাপ্ত ভোট অনুসারে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলো সদস্য মনোনীত করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারগণ সরাসরি ভোটে স্ব সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবেন। ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো ধরনের দুর্বল জনগোষ্ঠী রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ সাংবিধানিক রক্ষাকবচ এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, বহুদিন ধরে মুসলিম জনগোষ্ঠী রাজনৈতিক ক্ষেত্রে ঘুমন্ত ও অবসাদগ্রস্ততার মধ্যে পড়ে আছে। তাদেরকে সেই অবস্থা থেকে তুলে আনার জন্য আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি শুধু কোনো নীতির প্রশ্ন নয়, প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয়তার। এ কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু গোষ্ঠী পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ। এই ক্ষেত্রে তারা যেন বাধা প্রদান না করেন। অবিভক্ত ভারতের সংখ্যালঘু মুসলমানদের ক্ষেত্রে সেদিন যে কথাটি সত্য ছিল স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও তা আজ অধিকতর সত্য। কারণ অবিভক্ত ভারতে মুসলিম সম্প্রদায় ক্ষয়িষ্ণু ছিল না, কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায় দিনে দিনে বিলুপ্তির দিকে
যাচ্ছে রাজনৈতিক প্রতিনিধিত্বহীনতার কারণে। ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায় মুসলমানদের এই অনুরোধ বিনা বাক্যব্যয়ে মেনে নিয়েছিলেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচনের দাবিটি মুসলিম সম্প্রদায়ও কোনো প্রকার গড়িমসি না করে মেনে নেবেন বলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আশা করে। এতে করে একদিকে মাইনরিটিদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হবে, রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং দেশে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।